গণরম গেস্টরম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ঢোকার পরে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা, রেজাল্ট, গবেষণা, সহশিক্ষা এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলবার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার দিকে ফোকাস করবে। আসে কোন ছাত্র সংসদ নির্বাচনে এই ইতিহাস বিরল যে তার সংগঠনের অভ্যন্তরীণ নেতাকর্মীদের ভোটাভুটির মধ্য দিয়ে তারা তাদের প্রার্থী নির্ধারিত করেছে। মানে আপনি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনে যাওয়ার আগে আপনার অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে সেই প্রার্থীগুলোকে নির্বাচিত করা হয়েছে। এটা বাংলা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যখন ভর্তি হওয়ার পরে সে প্রথমে গেস্ট রুম গণরুমে গিয়ে তারপর তার সিনিয়রদের কাছ থেকে শুনতেছে ডিপার্টমেন্টের পড়াশোনা করতে হবে না, পড়াশোনার প্রয়োজন নাই, রেজাল্ট প্রয়োজন নাই, দুদিন পরে বিসিএস এর পড়াশোনা করবা, না হলে রাজনীতি করো, মিছিল করো। এই যে একটা নিকৃষ্ট ধ্যান ধারণা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়ার যে একটা ধ্যান ধারণা, এখান থেকে নিঃসন্দেহে আমরা বেরিয়ে আসবো এবং সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা মূলোৎপাটন একটি ঐতিহাসিক অনুভূতির সাক্ষী আমরা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 9 সেপ্টেম্বর। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালকে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং সেন্ট্রাল ছাত্রদলের আমাদের অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে আমরা আমাদের প্যানেল নির্বাচিত করেছি। এবং সেই প্যানেলই গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ঘোষণা হয়েছে। সেখানে ইতিমধ্যেই আমার সেই প্যানেলের মনোনীত জেনারেল সেক্রেটারি আপনাদের সামনে কারা কারা উপস্থিত আছেন সেগুলো আপনাদেরকে বলেছেন। প্রিয় বন্ধুগণ, গতকাল আমরা যে সূচনা করেছি, আমরা আমাদের যে সূচনা করেছি বাংলাদেশের ইতিহাসে কোন ছাত্র সংসদ নির্বাচনে এই ইতিহাস বিরল যে তার সংগঠনের অভ্যন্তরীণ নেতাকর্মীদের ভোটাভুটির মধ্য দিয়ে তারা তাদের প্রার্থী নির্ধারিত করেছে। মানে আপনি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনে যাওয়ার আগে আপনার অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে সেই প্রার্থীগুলোকে নির্বাচিত করা হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে বিরল। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যে প্রথম এভাবে ভোটাভুটির মধ্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচনে একটা সংগঠন তাদের প্রার্থী নির্বাচিত করেছে, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে এবং সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দেবে। এবং সবসময় আমাদের পাশে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে উৎসাহ দিয়েছে বলেই আমার সংগঠন এত বড় সিদ্ধান্ত নিতে পেরেছে। প্রিয় বন্ধুগণ, আমাদের এই প্যানেলে আমরা যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক প্যানেল করার চেষ্টা করেছি। আমাদের এই প্যানেলে ক্রীড়াবিদ থেকে শুরু করে তারপর আদিবাসী যারা আছেন তাদের আদিবাসী যারা এসেছেন আবার তাদেরকে এমন না যে আমরা কোটা এখানে নিয়ে আসছি। আমাদের যে চিমচিমা চাকমা যিনি আছেন আপনারা দেখেছেন ইতিমধ্যে কত সুন্দর সে ফুটবল খেলে, সুতরাং যোগ্যতার ভিত্তিতে এখানে এসেছে। তারপর হচ্ছে যে আপনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তারপর হচ্ছে যে বিশেষ করে হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছেন, সামগ্রিকভাবেই আমরা হচ্ছে যে মেয়েদের আমাদের বোনদের ব্যাপারে আমরা প্রায়োরিটি দিয়েছি। তারপর হচ্ছে যে আরো যে ব্যাপারগুলো মানে একটা প্যানেলকে ইনক্লুসিভ করার জন্য যত গুণাবলী সম্পন্ন প্রয়োজন সেই গুণাবলী সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে আমরা সেই প্যানেল নির্ধারিত করেছি। এবং আরেকটা জিনিস আপনারা অবাক হবেন, অন্যান্য যে প্যানেলগুলো আপনারা দেখেছেন সেই প্যানেলগুলোতে তাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু ভিপিজিএস এজিএস এসেছেন, যে জিনিসটা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুরোপুরি আলাদা। আমরা আমাদের জায়গা থেকে আমাদের যারা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা কিন্তু ইচ্ছা করলেই ভিপিজিএস এজিএস হতে পারতেন, কিন্তু তারা বর্তমান পরিবেশ পরিস্থিতি
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তারা তাদের জায়গা ছেড়ে দিয়ে তাদের নিজেদের মধ্যে একটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তারা তাদের জুনিয়রদেরকে সামনে এনেছেন এবং শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই সুযোগ তারা করে দিয়েছেন, যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলটা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা। তারপর আমরা গতকালকে যখন আমাদের প্যানেল ঘোষণা হয়েছে, ঘোষণা হওয়ার পর আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি। জমা দেওয়ার পরে আসলে আমাদের বেড়ে ওঠাটা খুব ফর্মাল ভাবে না, নর্মাল ভাবে যদি বলি, একদম যেভাবে আমরা কথা বলি, যে আমাদের বেড়ে ওঠাটা কিন্তু আসলে জুলাই কেন্দ্রিক, আমাদের ফ্রন্টে আসাটা আমাদের জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক। তো জুলাই গণঅভ্যুত্থানে আমরা চোখের সামনে অসংখ্য রক্ত দেখেছি। এখনো যে আমি আপনাদের সামনে এই সংবাদ সম্মেলনে বসে আছি, আসলে এখনো আমার মনে হচ্ছে হয়তো বা আমি কোনো কবরে ঘুমাচ্ছি। আমি যখন গতকালকে আনাসের কবর জিয়ারত করতে গিয়েছি, সে আনাস কিন্তু 5 আগস্ট সকালে আমি যখন ডাক দিয়েছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যান না, এই ছোট্ট আনাস কোনো স্বার্থহীনভাবে এই রাষ্ট্রের জন্য কিন্তু জীবনটা বিলিয়ে দিয়ে গেছিল। আজকে আমি আপনাদের সামনে বসে আছি, সেই আনাসদের রক্ত, শাহাদিকদের রক্ত, এই জুনায়েদদের রক্ত, এই যে হচ্ছে যে ওয়াসিমদের রক্ত, আবু সাইদদের রক্ত, মীর মুগ্ধের রক্ত, হাজারো হাজারো শহীদদের রক্তের বিনিময়ে কিন্তু আপনাদের সামনে এখন বসে আছি। সুতরাং এই শহীদদেরকে ধারণ করে ওন করে কিন্তু আজকে আমরা আপনাদের সামনে কথা বলছি, যার ফলশ্রুতিতে গতকালকে যখন আমাদের প্যানেল ঘোষণা হয়েছে আমরা মনে করেছি যে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি তাদেরকে স্মরণ করাটা আমার প্রয়োজন। যার ফলশ্রুতিতে আমি আনাসের কবর, জুরাইন কবরস্থানে ছিল, আমরা আনাসের কবর জিয়ারত করেছি, আমরা ওখানে গিয়ে অনুভব করেছি এবং তাদের যে ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটাকে ধারণ করেই আমরা সামনে অগ্রসর হব, যার ফলশ্রুতিতে সেখানে আমরা শহীদদেরকে স্মরণ করার চেষ্টা করেছি। তারপরে দেখেন আমাদের প্যানেলে আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন যে তন্নির পুরো নাম কি, আমাদের হচ্ছে যে ভিসি চত্বরে 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক যে বর্বর হামলা হয়েছিল, সেই হামলাতে কিন্তু আমিও সেদিন ভিসি চত্বরে মারাত্মক ইনজুর্ড হয়েছিলাম। আমার সাথে মায়েদ আছে, মায়েদও সেদিন ইনজুর্ড হয়েছিল। তো সেদিন কিন্তু একটা ঘটনা আমাদেরকে অত্যন্ত কাঁদিয়েছে, গোটা বিশ্বকে কাঁদিয়েছে, যে আমাদের ছোট বোন তন্নির ঘটনাটা। তন্নিকে যখন রক্তাক্ত অবস্থায়, তন্নি যখন লাঠি হাতে দাঁড়িয়ে, মানে কুজু অবস্থায় দাঁড়িয়েছিল, তার মুখ দিয়ে যখন রক্ত পড়ছিল, গোটা বাংলাদেশ তন্নির এই রক্তে গোটা বিশ্ব কিন্তু হচ্ছে যে একটা হচ্ছে যে প্রতিবাদী কণ্ঠ জারি করেছিল। যার ফলশ্রুতিতে এই তন্নির যে এই ত্যাগ, এই রাষ্ট্রের জন্য তন্নির যে ত্যাগ তিতিক্ষা, সেটাকে শ্রদ্ধা রেখে তন্নির যে পদ, সেই পদে কিন্তু আমরা আমাদের প্রার্থী ঘোষণা করিনি। আমরা তার যে তার যে হচ্ছে যে ত্যাগ, এই ত্যাগকে আমরা শ্রদ্ধা জানিয়ে তাকে আমরা সমর্থন জানিয়েছি, যেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে করেছি আর কি। জি, এবার যে হচ্ছে যে আমাদের যে প্যানেল, এই প্যানেলের গণঅভ্যুত্থানের ওপর আমাদের যথেষ্ট ঋণ আছে। আজকে আমরা এখানে নাও বসতে পারতাম, আমরাও আজকে শহীদের লিস্টে থাকতে পারতাম, নিঃসন্দেহে পারতাম, কিন্তু আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, সৃষ্টিকর্তা আমাদের বাঁচিয়ে রেখেছেন। হয়তোবা কোনো দায়িত্ব আমাদের কাছে আছে, এজন্যই আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এটা আমরা বিশ্বাস করি। তো এই 24-এর যে চেতনা, 24-এর চেতনা অপশাসন, স্বৈরশাসন এবং মানুষের মুখ চেপে ধরার বিরুদ্ধে এক দীর্ঘ আপোষহীন সংগ্রাম। এই সংগ্রামটা কিন্তু কেউ এককভাবে করেনি, এই সংগ্রামটা সামগ্রিক শক্তিগুলো মিলে করেছে। তো এই সংগ্রামের চেতনাটাকে তখনই অক্ষুণ্ণ রাখা যাবে যখন এই সংগ্রামের সামগ্রিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, সহানুভূতি, সহমর্মিতাগুলো যখন বিরাজমান থাকবে, তখনই কিন্তু এই চেতনাকে অক্ষুণ্ণ রাখা যাবে। ইতিমধ্যে সেই চেতনাকে কিন্তু অনেকটাই ভুলুণ্ঠিত করা হয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি, আপনারা বিশ্বাস রাখতে পারেন এই গণঅভ্যুত্থানের চেতনাকে আমরা সম্পূর্ণভাবে ধারণ করি এবং ভবিষ্যৎ আর ধারণ করব। এর মধ্য দিয়ে শ্রদ্ধা, স্নেহ, রাজনৈতিক যে সহাবস্থান, যে সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধা স্নেহের যেই হচ্ছে যে টার্মগুলো, এগুলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে প্যানেল আপনারা আপনাদেরকে দেখছেন, আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। হ্যাঁ, তো এরপর হচ্ছে যে আমাদের যে ইশতেহার, নির্বাচন কেন্দ্রিক যে ইশতেহার, গতকালকে প্যানেল ঘোষণা হয়েছে, আপনারা অনেকেই ফোন করেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু কথা হচ্ছে আমাদের
এই যে পেনে হল সংসদের সাথে আমাদের একটা যোগাযোগ স্থাপন করা, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, সে অনুযায়ী আমাদের দিয়ে ইশতেহার তৈরি করা, এই জন্য আমাদের একটু সময় লাগছে আর কি। এই জন্য আপনাদেরকেও প্রপারলি আমরা সময় দিতে পারিনি গতকালকে থেকে আজ পর্যন্ত। তবে আমরা একটি যুগোপযোগী সুন্দর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, আমি কিন্তু কোনো ফর্মাল কথা বলছি না, আমার কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা তো অভ্যস্ত না হচ্ছে যে আপনাদেরকে এভাবে মুখোমুখি হই। তো দেখেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট ভর্তি হয়, একই মেধা দিয়ে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে আসি। হামিম যে মেধা দিয়ে আসে হামিমের ইয়ারে, মায়েদ যে মেধা দিয়ে আসছে, মায়েদ এবং হামিম একই ইয়ারে একই মেধা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, হয়তোবা ডিপার্টমেন্টটা ভিন্ন হতে পারে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে দুই বন্ধুর মধ্যে একজন হয়ে যাচ্ছে জুলুমকারী, আরেকজন হয়ে যাচ্ছে মজলুম, শুধুমাত্র রাজনৈতিক প্রভাবের কারণে। এই যে রাজনৈতিক অপসংস্কৃতি একটা দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেছে, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার পরিবেশ, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যখন ভর্তি হওয়ার পরে সে প্রথমে গেস্ট রুম গণরুমে গিয়ে তারপর তার সিনিয়রদের কাছ থেকে শুনতেছে ডিপার্টমেন্টের পড়াশোনা করতে হবে না, পড়াশোনার প্রয়োজন নাই, রেজাল্ট প্রয়োজন নাই, দুদিন পরে বিসিএস এর পড়াশোনা করবা, না হলে রাজনীতি করো, মিছিল করো। এই যে একটা নিকৃষ্ট ধ্যান ধারণা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়ার যে একটা ধ্যান ধারণা, এখান থেকে নিঃসন্দেহে আমরা বেরিয়ে আসবো এবং সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা মূলোৎপাটন করব। আমাদের সম্পূর্ণ যখন ইশতেহার আসবে, সেখানে খুব স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন। কিন্তু এর আগে যে জিনিসগুলো আমাদের ইশতেহারে আসতে যাচ্ছে, গণরম গেস্টরম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ঢোকার পরে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা, রেজাল্ট, গবেষণা, সহশিক্ষা এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলবার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার দিকে ফোকাস করবে। এবং একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, একটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে যখন সে উঠে আসে, তার বাবা মা তার খরচ সেভাবে চালাতে পারে না। তো একটা স্টুডেন্ট যখন বাহিরের হোস্টেলে কিংবা মেসে থাকে, প্রচুর পরিমাণে খরচ আছে, মেসের খরচ, খাবারের খরচ, অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে তার জন্য সে একাধারে দেখবেন, আমি অনেক স্টুডেন্টকে আমি চিনি একসাথে 5টা 4টা টিউশনি করে বেড়ায়, সারাদিন সে শুধু টিউশনি করে বেড়ায় শুধু বেঁচে থাকার জন্য। তার একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে 4 থেকে 5টা টিউশনি যখন ফার্স্ট ইয়ারে টানা করে বেড়ায়, তাহলে সে কখন প্রপারলি তার ডিপার্টমেন্টের সময় দিবে? কখন সে তার ডিপার্টমেন্টের রেজাল্ট ঠিক রাখবে? একটা স্টুডেন্টের রেজাল্ট যখন 3.5 এর নিচে চলে আসে, অটোমেটিক্যালি ভালো ভালো কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করাটাই তার পক্ষে আর কখনো সম্ভব হয়ে ওঠে না। সুতরাং আমি আমার স্টুডেন্টদের জন্য, আমরা আমাদের স্টুডেন্টদের জন্য একটা মানসিক প্রশান্তি দিয়ে যেন সে বিশ্ববিদ্যালয়ে বসবাস করতে পারে, তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে, সেটার জন্য আবাসন ব্যবস্থার যে একটা সমস্যা, সেটা পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য আমাদের হচ্ছে যে কিভাবে বলবো, এটা পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই দিকটাতে। দেখেন, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি চিরকালের জন্য বসবাস করতে আসি নাই, চিরকালের জন্য কিন্তু বসবাস করতে আসিনি। আমি এখানে আসছি, একটা টেবিল দরকার, আমার একটা মাথার উপরে ছাউনি দরকার, যেখানে বসে আমি পড়াশোনাটা কমপ্লিট করে রেজাল্টটা নিয়ে বেরোয় আমি গিয়ে বাংলাদেশকে লিড করতে পারি। ব্যাপারটা তো তাই। আমাকে কেন বিল্ডিং দিতে হবে? আমার যদি সামর্থ্য না থাকে, আমি টিনের চাল দিয়ে আমার স্টুডেন্টের জন্য আমি পড়ার ব্যবস্থা করব বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার মধ্য দিয়ে। আমার বিল্ডিং করার জন্য আমার একটা স্টুডেন্ট বাহিরে থাকবে, সে প্রেসারে থাকবে, সেই ধারণা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং সেটা বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। সুতরাং আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। যখন আমাদের পরিপূর্ণ ইশতেহার আসবে, সেই ইশতেহারে আমাদের পরিপূর্ণ চিন্তার প্রতিফলন আপনারা দেখতে পারবেন এবং শিক্ষার্থীদের যে চাহিদা, সেটার পরিপূর্ণ প্রতিফলন আপনারা দেখতে পারবেন। আজকে এ পর্যন্তই থাকবে।